পেজ নাম্বার 32, ঠিক আছে তো? আগের ক্লাসে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এর থিওরিটিক্যাল কনসেপ্ট বুঝিয়েছিলাম, বুঝিয়ে 2-3টের মতন অঙ্ক করিয়েছিলাম, ঠিক আছে তো? আজকে কারণ এই চ্যাপ্টারটা, পুরো চ্যাপ্টারটার নাম হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স। পুরো চ্যাপ্টারটা পড়া থাকলেই 5 মার্কস কভার হয়, ঠিক আছে? 5 মার্কস কভার হয়। তো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস করেছি, মানে ইনসিডেন্স অফ ট্যাক্সটাও করে নিচ্ছি। এবার হচ্ছে ব্যাপারটা কি হয় জানিস তো, পরীক্ষার কোশ্চেনটা কেমন থাকে? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আর ইনসিডেন্স অফ ট্যাক্স, ধর এমন অঙ্ক হতে পারে পরীক্ষা হলে পুরো ইনসিডেন্স অফ ট্যাক্স এর উপর 5 নম্বর অঙ্ক দিয়ে দিবে, ঠিক আছে? বুঝতে পারছো? শুধু ইনসিডেন্স এর উপর 5 নম্বর অঙ্ক দিতে পারে। আবার এরকম হতে পারে শুধু রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এর উপর 5 নম্বর অঙ্ক দিতে পারে, এটা হতে পারে। বা এরকম হতে পারে 3 নম্বর দিল স্ট্যাটাস, দিল ইনসিডেন্স। তাহলে তোকে এই পুরো চ্যাপ্টারটাই পুরো ভালো করে জেনে যেতে হবে, ঠিক আছে? যেমন আগের বছর 2023 সালে অনার্স এটা অঙ্ক দিয়েছিল যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর একটা 5 নম্বর অঙ্ক দিয়েছিল, তার সাথে অরে একটা অঙ্ক দিয়েছিল 3 নাম্বার স্ট্যাটাস, 2 নাম্বার ইনসিডেন্স। বুঝতে পারলি তো? তাহলে তোকে তো জেনে রাখতে হবে সোজা ওই রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কেউ ইনসিডেন্স অফ ট্যাক্স হয়ে যাবে, ঠিক আছে? তো দেখ, তো চ অঙ্ক করছি, থিওরিটা পড়ছি, থিওরিটা ভালো করে বুঝতে হবে। দেখ আগে বারবার একটা কথাই বলছি আমি, থিওরি ক্লিয়ার হতে হবে। থিওরি ক্লিয়ার হলে ট্যাক্স ইজি। কি বলছে? ইনসিডেন্স অফ ট্যাক্স সেকশন 5 এ বলা হয়েছে যে লাইবিলিটি টু পে ইনকাম ট্যাক্স ডিপেন্ড অন নেচার অফ ইনকাম। আগে তো এই কথাটা বলেছিলাম, মানে আমার যে ইনকাম ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে, অর্থাৎ লাইবিলিটি, ইনকাম ট্যাক্সের যে লাইবিলিটি সেটা ডিপেন্ড করে কিসের উপর? নেচার অফ ইনকামের উপর। নেচার অফ ইনকাম। এখন প্রশ্ন হতে পারে নেচার অফ ইনকাম, ইনকাম ইনকামের যে নেচার আছে দুটো আছে, ঠিক আছে? ইনকামের নেচার কটা আছে? দুটো। একটা হয় ইন্ডিয়ান ইনকাম আর একটা হয় ফরেন ইনকাম। নেচার অফ ইনকাম দুটো টাইপ, একটা ইন্ডিয়ান ইনকাম আর একটা ফরেন ইনকাম। এই দেখ লেখা আছে, পুরো সমস্ত চার্ট করে করে করা যাতে বুঝতে সুবিধা হয়। আমি মানে এরকম সেন্টেন্সে লেখা আছে, এরকম চার্ট করাটা বেশি মনে থাকবে। ইনসিডেন্স অফ ট্যাক্স, যেটা বলছিলাম, ইনসিডেন্স অফ ট্যাক্স কিসের উপর ডিপেন্ড করবে? নাম্বার 1 নেচার অফ ইনকাম, নাম্বার 2 স্ট্যাটাস। কি বললাম? একটা নেচার অফ ইনকাম আর একটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। নেচার অফ ইনকাম, ইনকামের নেচার এই মধ্যে বললাম দু রকমের হয়, একটা ইন্ডিয়ান ইনকাম আর একটা ফরেন ইনকাম, ঠিক আছে? ইন্ডিয়ান ইনকাম যেমন আমি তোদেরকে পড়াচ্ছি, তাই তো? তা আমি যে ইনকামটা করছি এটা কিন্তু ইন্ডিয়ান ইনকাম, বুঝা গেল? বললাম এটা হচ্ছে ইন্ডিয়ান ইনকাম। তো ইনকাম দু রকমের, একটা ইন্ডিয়ান মানে নেচার অফ ইনকাম দু রকমের, একটা ইন্ডিয়ান ইনকাম আর একটা ফরেন ইনকাম। তারপর এখানে কিছু কথা বলেছে, এটা তোকে বোঝাচ্ছি। ইনসিডেন্স অফ ট্যাক্স, ইনসিডেন্স অফ ট্যাক্স প্রথমে কিছুক্ষণ আগেই যে বললাম ইনসিডেন্স, কোনো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা নেচার অফ ইনকাম আর একটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। এখানে আবার কি লিখেছে? ইনসিডেন্স অফ ট্যাক্স, ইনসিডেন্স অফ ট্যাক্স ডিপেন্ড করে কিসের উপর? একটা হচ্ছে তোমার নেচার অফ ইনকাম আর একটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। নেচার অফ ইনকাম কি? একটা ইন্ডিয়ান ইনকাম আর একটা ফরেন ইনকাম। তাই লিখেছে ইন্ডিয়ান ইনকাম আর ফরেন ইনকাম। ইন্ডিয়ান ইনকাম সম্পর্কে বলা হয়েছে, কি লেখা আছে লাইনগুলো পড়বি, কারণ এরকম লাইনই ওখানে লেখা থাকবে অঙ্কের সময়। ইনকাম রিসিভ ইন ইন্ডিয়া, বুঝতে পারলি কি লেখা আছে? ইনকাম রিসিভ ইন ইন্ডিয়া। আমি একটা লাইন ধরে ধরে বোঝাই, প্লাস দিয়ে লেখা আছে ডিমড, ইনকাম রিসিভড ইন ইন্ডিয়া অর ডিম টু বি রিসিভড ইন ইন্ডিয়া। ডিম মানে অনুমান করা বলতে পারিস, ঠিক আছে? আমি ধর এখন পড়াচ্ছি, আমি এখন ভালো, আমি যে পড়াচ্ছি, আমি তো পড়াচ্ছি, তাহলে পড়িয়ে যে টাকাটা পাবো, টিউশন ফিস পাবো, যে পড়িয়ে যে টিউশন ফিসটা পাবো, সেই টাকাটা কোন দেশে পাবো? ইন্ডিয়াতেই পাবো। তাহলে টাকাটা রিসিভড হচ্ছে কোথায়? আমি একটু খুব ভালো উদাহরণ দিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। যেমন ধর, সাপোজ ধর আজকে আজকে আমি বাড়িতে বসে টিউশন পড়াচ্ছি, ঠিক আছে তো? এবার কোন দেশে পড়াচ্ছি? এটা ইন্ডিয়াতেই পড়াচ্ছি, ঠিক আছে? ইন্ডিয়াতেই পড়াচ্ছি, তার মানে আমি কাজটা করলাম কোথায়? আমার এই টিউশন ফিসের যে ইনকামটা কোথায়? অ্যাক্রু, অ্যাক্রু হলো কোথায়? অ্যাক্রু মানে বুঝিস? অ্যাক্রু মানে বুঝিস? অ্যাক্রু মানে যে আমি যে পড়াচ্ছি কোন দেশে বসে পড়াচ্ছি, এটাকে বলে এক। আমি যে কাজকর্মটা করছি কোন দেশে বসে কাজ করছি, এটাকে বলে এক। বোঝা গেল এখন জিনিসটা কি? তাহলে আমি যে টিউশনটা পড়াচ্ছি কোন দেশে বসে পড়াচ্ছি? ইন্ডিয়াতে বসে পড়াচ্ছি। তাহলে এখনো কোন দেশে হয়েছে? ইন্ডিয়াতে হচ্ছে। এবার আমাকে যে তোরা টিউশন ফিস দিবি সেটা কোন দেশে দিবি? মানে টাকাটা আমার ইন্ডিয়ার মধ্যেই পাবো, ইন্ডিয়াতেই পাবো, তাহলে রিসিভডও হবে ইন্ডিয়াতে। তাহলে কি বললাম? এখনো হয়েছে ইন্ডিয়াতে, আবার রিসিভড হয়েছে ইন্ডিয়াতে। এটাকে বলে ইন্ডিয়ান ইনকাম। আরো আরো কয়েকটা এক্সাম্পল গুলো বুঝতে সুবিধা হবে। সাপোজ ধর আমি তোকে একটা উদাহরণ বলছি, ধর বাংলাদেশে ঘুরতে গেছে, বাড়ির অনেকেরই রিলেটিভ থাকে বাংলাদেশে, বাংলাদেশে ঘুরতে গেছে, ঠিক আছে? বেশ 2-3 মাসের জন্য ঘুরতে গেছে, কোনো দরকার 2-3 মাসের জন্য ঘুরতে গেছে। তো এবার আমার পড়াতে ভালো লাগে,
ওখানেও কমার্সের পড়াশোনা হয়, ঠিক আছে, ওখানেও হয় জানি আমরা। তো ওখানে গিয়ে আমি 1 মাস 2 মাস পড়িয়েছি, ভালো করে বুঝবি, কিন্তু বাংলাদেশে গেছে 3 মাস ছিলাম, তার 2 মাস ওখানে পড়িয়েছি। বসে থাকবো হয়তো বেকার, তো চাই ওখানে একটু পড়াই, কমার্সের অ্যাকাউন্টেন্সি বা অ্যাকাউন্টেন্সি পড়াই, তো অ্যাকাউন্টেন্সি পড়াটা, তাহলে আমি কাজকর্মটা করলাম কোন দেশে বসে? বাংলাদেশে। তার মানে আমার ইনকামটা এখনো হয়েছে কোথায়? বাংলাদেশে। এবার 2 মাস পড়লো আমার কাছে, টাকা দিল, যা টাকা আপনার টাকা দিয়েছে। এবার বললো স্যার তাহলে কিসের মাধ্যমে টাকাটা দিয়েছে? বলতেই পারিস কিসের মাধ্যমে টাকা দিয়েছে, ক্যাশে টাকা দিয়েছে নাকি অনলাইন টাকা দিয়েছে? ক্যাশ টাকা দিতেই পারে, ক্যাশ টাকা দিতেই পারে। আমি বলছি ক্যাশ টাকা নেবো, ক্যাশ টাকা নিলে ওরা তো বাংলাদেশের কারেন্সিতে দেবে, তাহলে আমাকে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করতে হবে, তাই না? তো ঝামেলা যাওয়ার দরকার নেই, আমি আমি নেবো না। তখন আমি বলেছি কি অনলাইন পেমেন্ট করি, সে পেমেন্ট করতে অনলাইন পেমেন্ট। তাহলে ও ও যখন অনলাইন পেমেন্ট করবে, মানে যাকে পাঠিয়েছি বাংলাদেশে, ও কিভাবে অনলাইন পেমেন্ট করবে? ও অনলাইন পেমেন্ট করবে কি করে? ভাব, চিন্তা ভাবনা কর। আরে যে আমাকে পেমেন্ট করবে বাংলাদেশের লোক, তার বাংলাদেশের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কিন্তু ও যখন আমাকে অনলাইন পেমেন্ট করবে সেই টাকাটা ঢুকবে কোথায়? আমার ইন্ডিয়ার ব্যাংকে ঢুকবে। তাহলে টাকাটা রিসিভ হয়েছে কোথায় বলতে পারবে? ইন্ডিয়াতে রিসিভ হয়েছে। বুঝতে পারলি গল্পটা নাকি? বুঝতে পারলি? পড়ালাম বাংলাদেশ বসে, ইনকামটা এখনো হলো বাংলাদেশে, কিন্তু ইনকামটা রিসিভ হলো কোথায়? টাকাটা পেলাম কোথায়? ইন্ডিয়াতে। এটাকে বলে অ্যাক্রু আউটসাইড, অ্যাক্রু আউটসাইড, রিসিভড ইন্ডিয়া। আচ্ছা, এরকম আর একটা উদাহরণ, এটা একটা উদাহরণ বললাম, গেলাম আর একটা উদাহরণ। সাপোজ ধর আমি বলছি তোর বাবা চাকরি করতো, এখন রিটায়ার করে গেছে, রিটায়ার করে গেছে, এখন পেনশন পায়। চাকরি করতো কোন দেশে? এই দেশেই চাকরি হতো। তাহলে এখনোটা কোন দেশে হয়েছে? এখনো কোথায় হয়েছে? এখনো ইন্ডিয়াতে হয়েছে। এবার ইচ্ছা হলো যে না আমি আর এই দেশে থাকবো না, পুরোনো দেশ বাংলাদেশ, ওখানে সমস্ত রিলেটিভ আছে, আমি ওখানে চলে যাবো, ওই দেশে চলে চলে গেল। তাহলে রিটায়ার করার পর তো বাবা পেনশন পাবে, পেনশনটা পাবে কোন দেশে পাবে? বাংলাদেশে পাবে, বাংলাদেশে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করবে, ওই দেশে ব্যাংক অ্যাকাউন্টে পেনশন টাকাটা পাবে। তাহলে রিসিপ্ট হচ্ছে কোন দেশে? বাংলাদেশ। তাহলে গল্পগুলো বুঝতে পারলি ব্যাপারটা কি? মানে এবার ইন্ডিয়ান ইনকাম কাকে বলে থেকে বলছি, ইন্ডিয়ান ইনকাম কাকে বলে বলছে যে ডেফিনেশনে পরিষ্কারভাবে বলা হয়েছে অ্যাক্রু, কি এদিক চলে, এদিক চলে, এদিক চলে, হ্যাঁ বল। তাহলে কি বলছিলাম, ইন্ডিয়ান ইনকাম কাকে বলে? অ্যাক্রু, অ্যাক্রু, ভালো করে শুনবি, কথাটা শুনবি। ইন্ডিয়ান ইনকাম কাকে বলে? অ্যাক্রু অর রিসিপ্ট, দুটোর মধ্যে যদি একটা ভারতে হয় তাকে বলে ইন্ডিয়ান ইনকাম। মনে রাখতে পারছি? একদম সোজা জিনিস। কি বললাম? ইন্ডিয়ান ইনকাম কাকে বলে? অ্যাক্রু অর রিসিপ্ট, দুটোর মধ্যে একটা যদি ভারত হয় তাকে বলে ইন্ডিয়ান ইনকাম। মনে রাখতে পারবি? ইন্ডিয়ান ইনকাম কাকে বলে? অ্যাক্রু অর রিসিপ্ট, দুটোর মধ্যে। স্যার অ্যাক্রু ভারতে হচ্ছে ইন্ডিয়ান ইনকাম, রিসিপ্ট ভারতে হচ্ছে ইন্ডিয়ান ইনকাম। স্যার অ্যাক্রু ভারতে হচ্ছে, রিসিপ্ট আউটসাইড হচ্ছে ইন্ডিয়ান ইনকাম। স্যার অ্যাক্রু আউটসাইড, রিসিপ্ট ইন্ডিয়া, ইন্ডিয়ান ইনকাম। তোর মধ্যে একটা যদি ইন্ডিয়াতে হয় তাকে বলে, বুঝতে পারো? এখানে তাই লেখা আছে ইন্ডিয়ান ইনকাম কাকে বলে? ইনকাম রিসিভড ইন ইন্ডিয়া, ঠিক আছে? ঠিক তার পাশেই লিখে দেখ ইনকাম হুইচ অ্যাক্রু ইন ইন্ডিয়া। তার মানে বুঝতে পেরেছিস তো ব্যাপারটা কি বলছে? যদি রিসিভড, এখানে প্রথম বক্সে লিখেছে রিসিভ ভারতে, সেকেন্ড বক্সে লিখেছে অ্যাক্রু ভারতে, তো দুটোর মধ্যে একটা যদি ভারতে হয় তাকেই ইন্ডিয়ান ইনকাম বলে। আর ইন্ডিয়ান ইনকামের ক্ষেত্রে কি হয় জানিস তো? লেখা আছে ট্যাক্সেবল ফর এভরি পার্সন ইরেসপেক্টিভ অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। বলছে তোমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি আমার জানার দরকার না, তোমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি আমার জানার দরকার নেই, ট্যাক্স দিতে হবে। কাদের ক্ষেত্রে? যদি ইন্ডিয়ান ইনকাম হয় তাহলে সবাইকে ট্যাক্স দিতে হবে। কি বললাম বুঝেছিস তুমি? যদি ইন্ডিয়ান ইনকাম হয় তাহলে সবাইকে ট্যাক্স দিতে হয়। তোমার স্ট্যাটাস কি আমার জানার দরকার নেই। এখন বললো স্যার স্ট্যাটাস আবার কি? আগের ক্লাসে শিখিনি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। কি শিখিয়েছিলাম? আমি বলেছিলাম 3 ধরনের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। একটা ছিল অর্ডিনারি রেসিডেন্ট, একটা ছিল নট অর্ডিনারি রেসিডেন্ট, আর একটা ছিল নন রেসিডেন্ট। তিনজনের জন্য ট্যাক্স দিতে হবে। এটাই হচ্ছে ইন্ডিয়ান ইনকাম, বাইরে কিছু নেই। এবার কি আছে ফরেন ইনকাম? স্যার ফরেন ইনকাম কাকে বলে? সমস্ত বলবো। ফরেন ইনকামটা ডিপেন্ড করে কিসের উপর? তোমার স্ট্যাটাসের। ফরেন ইনকামটা ডিপেন্ড করে স্ট্যাটাসের উপর। ফরেন ইনকাম হলে ট্যাক্স দিতে হয় না, স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে ট্যাক্স। স্ট্যাটাস, তুমি অর্ডিনারি নাকি নট অর্ডিনারি নাকি নন রেসিডেন্ট, সমস্ত জিনিস বলবো। এই যে এতক্ষণ যে তোকে বোঝালাম, কতটা বুঝতে পারলি আমি জানি না, তার জন্য আমি আরো ছোট করে দিই চার্ট। যদি এই ভিতর পড়তে অসুবিধা, এই চার্ট করে দিই দেখ। ইনকাম কি লেখা আছে? এটা ইনকাম, ইনকাম অ্যাক্রু, অ্যাক্রু, আর এটা কি লেখা আছে? রিসিভ। দুটোর মধ্যে একটা যদি ভারতে হয়, যে কোনো একটা যদি ভারতে হয় তাকে বলা হয় ইন্ডিয়ান ইনকাম। দেখছো? এখানে কি লেখা আছে? অ্যাক্রু, এখানে লিখে দিলাম অ্যাক্রু ইন্ডিয়া, লিখলাম অ্যাক্রু ইন্ডিয়া, ইন্ডিয়ান ইনকাম। রিসিভ ইন্ডিয়া,
ইন্ডিয়ান ইনকাম, বুঝতে পারলি? অ্যাক্রু ইন্ডিয়াতে ইন্ডিয়ান ইনকাম, রিসিভ ইন্ডিয়াতে ইন্ডিয়ান ইনকাম। এবার দেখ, ইনকাম অর রিসিপ্ট, ঠিক আছে তো? ফরেন ইনকামের কথা বলছে। ধর এমন হলো, ধর অ্যাক্রু আর রিসিভ দুটোই ফরেনে হয়েছে, দুটোই ফরেনে হয়েছে, ফরেন ইনকাম, ঠিক আছে তো? বেশ কিছু রুলস মনে রাখতে হবে। দেখ এবার কি হয়েছে, দেখ এখানে দেখ লেখা আছে নেচার অফ ইনকাম, দেখছিস তো নেচার অফ ইনকাম, তারপরে কি লেখা আছে আরওআর, আরওআর এর ফুল ফর্ম অর্ডিনারি রিসিপ্ট, অর্ডিনারি রিসিপ্ট। এনওআর নট অর্ডিনারি, আর এনআর মানে নন রিসিপ্ট, মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে লিখেছি একদম ইজি, এক্ষুনি মুখস্থ করে দিচ্ছি তোদেরকে। কি লেখা আছে, ইনকাম রিসিপ্ট অর ডিম টু বি রিসিভড ইন ইন্ডিয়া, মানে ইনকাম যদি ভারতে হয়, মানে আবার একটু বলছি, ইনকাম রিসিভ যদি ভারতে হয়, রিসিভ যদি ভারতে, আমি তো বললাম রিসিভ যদি ভারতে হয় তাকে কি ইনকাম বলে, ইন্ডিয়ান ইনকাম। দেখ ব্যাকেটে লেখা আছে ইন্ডিয়ান ইনকাম, লেখা আছে। আর আমি কি এই মধ্যে বলেছিলাম কি, যদি ইন্ডিয়ান ইনকাম হয় তাহলে সবাইকে ট্যাক্স দিতে হবে। দেখ কি লেখা আছে ইএস, 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 বুঝতে পারলি তো? এখানে কি লেখা আছে দেখ ব্যাকেটে, অ্যাক্রু ইজ ইররেলিভেন্ট, মানে বুঝতে পারলি? অ্যাক্রু, অ্যাক্রু মানে কি, তুমি কোন দেশে কাজটা করেছো ম্যাটার করে না, তুমি কোন দেশে কাজ করেছো ম্যাটার করে। ঠিক একই কথা পরেরটাই লেখা আছে বিতে, ইনকাম অ্যাক্রু অর অ্যারাইজ, অর হবে ইনকাম অ্যাক্রু অর অ্যারাইজ ইন ইন্ডিয়া, অর ডিম টু বি, ডিম টু অ্যাক্রু অর অ্যারাইজ ইন ইন্ডিয়া, মানে অ্যাক্রুটা যদি ভারতে হয়, অ্যাক্রু যদি ভারতে হয় তাহলে কি ইনকাম বলে, ইন্ডিয়ান ইনকাম, তাকে ইন্ডিয়ান ইনকাম বলে। আর ইন্ডিয়ান ইনকামের ক্ষেত্রে সবাইকে ট্যাক্স দিতে হবে। ব্র্যাকেটে কি লেখা আছে, রিসিভড ইজ ইররিলেভেন্ট, তুমি কোথায় টাকাটা রিসিভ করছো ম্যাটার করে। তাহলে বোঝা গেল এখন আমি যে কথাটা আগে গুলো বললাম সেই কথাগুলোই এটা নোটে লেখা আছে, এটাই নোটে লেখা আছে। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? আর একটা কথা কি বললাম, এখনো ফরেনে হয়েছে, রিসিভড ফরেন হয়েছে, তাকে কি বলে, ফরেন ইনকাম। ফরেন ইনকামের ক্ষেত্রে দেখতে হবে, ফরেন ইনকামের ক্ষেত্রে লেখা আছে দেখ, ইনকাম অ্যাক্রু অর অ্যারাইজ আউটসাইড ইন্ডিয়া অ্যান্ড অলসো রিসিভড আউটসাইড ইন্ডিয়া, তাকে বলে ফরেন ইনকাম। ফরেন ইনকামের ক্ষেত্রে দেখতে হবে, তা ফরেনে তুই ইনকাম করছিস কি, আমি মনে করছি এখানে দেখ কি লেখা আছে, এই যে বিজনেস কন্ট্রোল ফ্রম ইন্ডিয়া অ্যান্ড প্রফেশন সেট আপ ইন ইন্ডিয়া, অর্থাৎ এই উদাহরণটা শুধুমাত্র বিজনেসের জন্য। তুই ধর মনে কর তুই বিদেশে কোনো বিজনেস করছিস এবং টাকাটাও রিসিভ হচ্ছে কোথায়, বিদেশেই টাকাটা রিসিভ হচ্ছে। প্রশ্ন হলো এই বিজনেসটা কন্ট্রোল হয় কর, এই বিজনেস যেমন আমাদের দেশে রতন টাটা বা আম্বানি এরা অনেক বিজনেস বিদেশে আছে জানিস, ওরা কিন্তু বিদেশে থাকে না, বিজনেসটা কন্ট্রোল করে কোথা থেকে, ইন্ডিয়া থেকেই কন্ট্রোল হয়, বুঝতে পারলি ব্যাপারটা? তেমনি ফরেনেও কেউ থাকে, তারা বিজনেসটা কন্ট্রোল করে, ঠিক আছে, ইন্ডিয়া থেকে, ঠিক আছে, বুঝতে পারছিস তো? মানে ইন্ডিয়াতে কোনো বিজনেস আছে, ওরা ফরেন থেকে কন্ট্রোল করে, সেটা তোকে কোশ্চেন করে বলে দেবে, কত সুন্দরভাবে বলে দেবে। তো এখানে বলছে সাপোজ ধর তোর কোনো একটা বিজনেস আছে, ধর মনে কর একটা ছোট একটা বাড়ির সামনেই আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনো বিজনেস আছে, কোনো বিজনেস আছে, ঠিক আছে? তাহলে কত লোক বিজনেস করে, আমাদের বাংলা বেঙ্গলের অনেক লোক বাংলাদেশে বিজনেস করে, তো বিজনেস করছে, বাংলাদেশে বিজনেস করছে, বিজনেস করলে ইনকামও হলো ওই দেশে, দেশের কন্ট্রোল হচ্ছে কোন দেশটা, যদি কন্ট্রোল যদি ইন্ডিয়া থেকে হয় তাহলে কাকে কাকে ট্যাক্স দিতে হবে, অর্ডিনারি, অর্ডিনারিকে আর নট অর্ডিনারিকে ট্যাক্স, কাকে ট্যাক্স দিতে হবে, অর্ডিনারি আর নট অর্ডিনারিকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? তাহলে কি বললাম, বিজনেস যদি কি বললাম, বিজনেস কন্ট্রোল কোথা থেকে হয়, বিজনেস যদি কন্ট্রোল ইন্ডিয়া থেকে হয় তাহলে কাকে কাকে ট্যাক্স দিতে হবে, অর্ডিনারি আর নন অর্ডিনারি। স্যার নন রেসিডেন্টকে ট্যাক্স দিতে হয়। নেক্সট, এখন প্রশ্ন উঠতে পারে, স্যার বিজনেস যদি কন্ট্রোল হয় আউটসাইড থেকে, আউটসাইড মানে বাইরে থেকে কন্ট্রোল হয়, তাহলে কে ট্যাক্স দেবে, শুধুমাত্র অর্ডিনারিকে ট্যাক্স, শুধুমাত্র অর্ডিনারিকে ট্যাক্স দেবে, মাথায় রাখবি। তাহলে কি বললাম, কন্ট্রোল ইন্ডিয়া থেকে হলে কে ট্যাক্স দেবে, অর্ডিনারি, নট অর্ডিনারি। আর কন্ট্রোল যদি আউটসাইড হয় তাহলে শুধুমাত্র অর্ডিনারিকেই ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? এবার এখানে লিখেছে, এবার বলি স্যার আপনি বিজনেস আর প্রফেশনের কথা বললেন, এখানে আরো কিছু পয়েন্ট আছে দেখ, ইন্টারেস্ট, স্যালারি, রেট। সাপোজ তোর বাংলাদেশে কোনো একটা বাড়ি আছে, এই বাড়ির সামনে বাংলাদেশের কথাই বলছি কারণ জেনারেলি থাকে অনেকে, এই বাংলাদেশে বাড়ি আছে, বাড়িটা ভাড়া দিয়ে কলকাতায় এসে বসবাস করছে, কলকাতায় থাকে, বাংলাদেশে বাড়ি আছে, বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছে, তো ভাড়া দিলে কি হবে, রেন্ট রিসিভ হবে, রেন্ট পাবে, ঠিক আছে তো? সেক্ষেত্রে কি হবে, তাহলে এটা কি, বাড়িটা কোথায় আছে, বাংলাদেশে,
রিসিভড হচ্ছে কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে রিসিভড হচ্ছে, দুটোই তো ফরেনে হচ্ছে, ফরেন ইনকাম। এদের ক্ষেত্রে ট্যাক্স কাকে দিতে হবে? ট্যাক্স হচ্ছে শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টকে ট্যাক্স দেবে। তাহলে বুঝতে পারি তো, রেন্টের ক্ষেত্রে বল, স্যালারির ক্ষেত্রে বল, বা ইন্টারেস্টের ক্ষেত্রে বল, মনে রাখতে হবে এগুলো। একদম সিম্পল জিনিস। কোনো এর বাইরে কোনো পয়েন্ট থাকবে না। দেখ কটা পয়েন্ট লিখলাম, এ বি সি ডি, এ বি সি ডি, এর বাইরে কোনো পয়েন্ট নেই। এবার কিছু সামারি দিয়েছি যাতে অঙ্ক করতে কোনো যাতে অসুবিধা না হয়। বলছে ইন্ডিয়ান ইনকাম, বারবার বললাম ইন্ডিয়ান ইনকাম ইজ ট্যাক্সেবল। ইন্ডিয়ান ইনকাম ট্যাক্সেবল কাদের জন্য? সবার জন্য বলেছিলাম না? সবার জন্য বললাম না? ফর অল পার্সন। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ইজ ইররেলিভেন্ট। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস জানার দরকার। তারা বলছে কি গ্লোবাল ইনকাম ইজ ট্যাক্সেবল ইন কেস অফ অর্ডিনারি রেসিডেন্ট। মাথায় রাখবি, গ্লোবাল ইনকামটা ট্যাক্সেবল হয় শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টের জন্য। ঠিক আছে, শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্টের জন্য গ্লোবাল ইনকামটা ট্যাক্সেবল হবে। ফরেন ইনকাম নট ট্যাক্সেবল ফর নন রেসিডেন্ট। ফরেন ইনকাম যদি হয় তাহলে নন রেসিডেন্টের জন্য ট্যাক্সেবল নয়। ঠিক আছে, বাট ইন সাম কেসেস ইট ইজ ট্যাক্সেবল ফর নট অর্ডিনারি রেসিডেন্ট। ঠিক আছে, 4 নম্বর বলেছে রিসিপ্ট অফ ইনকাম ইম্পর্টেন্ট। রিসিপ্টটা ইম্পর্টেন্ট। রিসিপ্ট, তুই যে টাকাটা ইনকাম করছিস, কত টাকা পাচ্ছিস, সেটা ইম্পর্টেন্ট। বলছে রেমিটেন্স। রেমিটেন্স মানে জানিস ব্রাঞ্চ করতে কি করেছিলি? রেমিটেন্স। রেমিটেন্স মানে পাঠানো, রেমিট করা মানে পাঠানো। বলছে ডাজ নট ম্যাটার। তাহলে কি বুঝতে পারলি? রিসিপ্টটা ইম্পর্টেন্ট। তুই রিসিপ্টটা ইম্পর্টেন্ট। তুই কোন দেশে টাকা পাচ্ছিস, ঠিক আছে, তুই ইউএস চাকরি করতে গেছিস, স্যালারি পেয়েছিস, টাকা পেলি, টাকা পেলি, রিসিপ্ট হলো, কিন্তু ওই টাকাটা পাইতে বাবা মা আছে, বাবা মাকে পাঠালি ইন্ডিয়াতে, ওটা ম্যাটার করে না। রিসিপ্টটা মেন, রেমিটটা কোনো ম্যাটার করে না। মাথায় রাখ, রেমিট ম্যাটার করে না। 5 নম্বর বলছে ইট ইট অ্যান ইনকাম ইজ ট্যাক্স অন অ্যাক্রুয়াল বেসিস। তুই যে ইনকামটা করেছিস সেটা যদি অ্যাক্রুয়াল বেসিসে ট্যাক্স হয়ে যায়, যদি একবার যদি অ্যাক্রুয়াল বেসিসে ট্যাক্স হয়ে যায়, তাহলে সেটা কিন্তু আর ট্যাক্স হবে না রিসিপ্ট বেসিস। কমন জিনিস খারাপ, মাথা খারাপ। যদি আমরা স্যালারি যখন করবো, এটা বলবে পরের চ্যাপ্টারে স্যালারি আরম্ভ করবো, নেক্সট স্যালারিটা স্টার্ট করি, তখনই আমরা বলবো। সাপোজ আমি তোকে একটা সিম্পল একটা উদাহরণ বলছি। আমরা বারবার বলেছি আমাদের ইয়ারটা কেমন হয়, মানে ট্যাক্সের ইয়ারটা এপ্রিল থেকে মার্চ হয় বলেছিলাম তো। ট্যাক্সের ইয়ারটা এপ্রিল থেকে মার্চ হয় বলেছিলাম তো, ট্যাক্সের ইয়ারটা। তো এপ্রিল থেকে মার্চ ট্যাক্সের ইয়ার হয় বলছিল। ঠিক আছে, তো ধর যে এপ্রিল মাসে কাজ করবে সে মাইনা কোন মাসে পায় জানিস? কেউ যদি চাকরি করে, সার্ভিস করে, সে মাইনা কবে পায়? এপ্রিল মাসে কেউ জব করে মাইনা কবে পায় জানিস? মে মাসের ফার্স্ট উইকে, 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে মাইনা ঢোকে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ, যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় সেটা আলাদা। গভর্নমেন্ট এমপ্লয়ি হলে ওর একদম কোনো ইয়েতে ঢুকে যাবে, টাইমেই ডাকতে আসছে। যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তার টাকাটা ঢুকবে কবে? যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তার মাইনা ঢুকবে কবে? যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয় জানিস মাইনা কবে ঢোকে? জানিস যে কেউ যদি সরকারি চাকরি করে তার মাইনা ঢোকে কবে? ধর এপ্রিল মাসের 30 তারিখে মাইনা ঢোকে। মে মাসের মাইনা কবে ঢুকবে? মে 31 ঢুকবে। মাসিক কথা, ঠিক আছে তো, মানে ওই দিনে আগের দিনেই দিয়ে দেয়, অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়, বা ওই দিন না হলেও 1 তারিখে ক্রেডিট হয়ে যায়। তাহলে আমি কি বললাম, জেনারেলি আমরা কি হয়, যারা চাকরি করে তাদের মাইনাটা কবে ঢোকে? এপ্রিল মাসে যে জব করবে তার মাইনা ঢুকবে মে মাসের 1 থেকে 7। জুনে যে জব করবে তার মাইনা ঢুকবে জুলাইতে। জুলাইয়ের টাকাটা কবে ঢুকবে? আগস্ট। এরপর করতে হবে সেপ্টেম্বরটা অক্টোবর, অক্টোবরটা নভেম্বর, নভেম্বরটা ডিসেম্বর, ডিসেম্বরটা জানুয়ারি, জানুয়ারিটা ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিটা মার্চ। তাহলে মার্চের মাইনা কবে ঢুকবে? এপ্রিলে পরের বছর ঢুকবে, পরের বছর ঢুকবে। তাহলে তুই পার্টিকুলার এই বছরে ক মাসের মাইনা পেলি হাতে? 11 মাসের। 11 মাসের মাইনা পেলি, কিন্তু কাজ করলি ক মাসে? 12 মাসের কাজ করলি। তাহলে যখন আমরা স্যালারি করবো তখন বলবে তুমি 12 মাসে কত টাকা স্যালারি পেলো? ধর 10,000 টাকা করে স্যালারি হয়, 12 মাসে 1,20,000 টাকা। 1,20,000 টাকার কাজ করেছি, কিন্তু আমি 1,10,000 পেয়েছি। ঠিক আছে, তো সরকার বলে দিয়েছে যে আমরা ট্যাক্সেবল করবো অ্যাক্রুয়াল বেসিসে। কি বললাম? অ্যাক্রুয়াল বেসিসে, অর্থাৎ তুমি কতটা কাজ করেছো। এখন তোর মানে প্রশ্ন হলো, স্যার আমাকে তো অলরেডি 10,000 টাকা করে প্রতি মাসে মাইনা হলে 1,20,000 টাকার উপর গভর্নমেন্ট আমার থেকে ট্যাক্স নিয়েছে, এই টাকার উপর ট্যাক্স দিয়ে নিয়েছে। যেই 10,000 টাকা এই মাসে এখনো পাইনি, এই বছর পাইনি, পাবো কবে? পরের বছর। তাহলে স্যার পরের বছর যে 10,000 টাকা পাবো তার উপর আবার ট্যাক্স দেবো? আরে অলরেডি তো টাকাটা নিয়ে নিচ্ছে ট্যাক্স।
এখানে এটাই বলতে চেয়েছে, বলছে ইট অর্থাৎ তুই একটা ইনকামের উপর ট্যাক্স যদি দিয়ে দিস তাহলে সেই ট্যাক্স আবার দিবি দ্বিতীয়বার। বুঝছিস কি বললাম? আজকে ধর কোনো একটা ইনকামের উপর যদি তুই ট্যাক্স অলরেডি দিয়ে দিস, সেই ইনকামের উপর ট্যাক্স আর কখনো দিবি? আমি একবার দিয়ে দিই, আমি তখন ডবল দেবো কেন? বলছে ইট অ্যান্ড ইনকাম ইজ ট্যাক্স অন অ্যাক্রুয়াল বেসিস। কোনো ইনকাম ট্যাক্স যদি অ্যাক্রুয়াল বেসিসে হয়ে যায়, দাস ইট ইজ নট ট্যাক্স এগেন অন রিসিভ বেসে ট্যাক্স হবে। এটা খুব ভাইটাল কথা বলেছে। একবার যদি অ্যাক্রুয়াল বেসে ট্যাক্স হয়ে যায় তাহলে আর রিসিভ বেসে ট্যাক্স হবে না। তো যে ইনকাম শুড রিলেট প্রিভিয়াস ইয়ার, অবশ্যই ইনকামটা যে হতে হবে প্রিভিয়াস ইয়ার ইনকাম হতে হবে। আর লাস্ট বলেছে এই পয়েন্টগুলো খুব ভাইটাল পয়েন্ট, 7 নম্বর পয়েন্টটা বলেছে কন্টেন্ট ইনকাম আর এক্সেম ফ্রম ট্যাক্স। এমন কিছু কিছু ইনকাম থাকে যেই সমস্ত ইনকামের উপর আমরা কি জানি, আমরা কি শিখেছি, আমরা বারবার বলছি আমরা ইনকাম ট্যাক্স করছি, আমরা যা ইনকাম করি তারপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। কিন্তু আমাদের দেশে যে গভর্নমেন্ট আছে কিছু রুল করে দিয়েছে, বলছে এই সমস্ত ইনকাম করলে তোমাকে গভর্নমেন্ট ট্যাক্স দেবে। কি বললাম বুঝতে পারলি? আমি তার যে পড়াচ্ছি, পরে যে ইনকাম করছি তার উপর গভর্নমেন্ট ট্যাক্স দেবে। কিন্তু এমন কিছু ইনকাম আছে সেই সমস্ত ইনকামের উপর গভর্নমেন্ট বলছে ট্যাক্স দেবে, তুমি ওখান থেকে যত খুশি ইনকাম করো ট্যাক্স দেবে। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে এগ্রিকালচার ইনকাম। এগ্রিকালচার নাম শুনেছিস? এগ্রিকালচার মানে কি? কৃষিকাজ। কৃষিকাজ। স্যার কৃষিকাজ করে ট্যাক্স দেবে না কেন? আরে কৃষিকাজ করলে তাহলে কি হচ্ছে? ইকোনমিক্স এর ভাষায়, ফোর্থ সেম ইকোনমিক্স আছে ওই ভাষায় বলছি, জিডিপি বাড়ে। যদি তুই কৃষিকাজ করা হয়, এগ্রিকালচার করা হয়, তাহলে দেশের জিডিপি বাড়বে। ঠিক আছে তো? ন্যাশনাল ইনকাম বাড়বে দেশে, দেশের ডেভেলপমেন্ট হবে। সরকারের উপর ট্যাক্স দেবে না। এগ্রিকালচার ইনকাম যদি করো, তুমি যদি এগ্রিকালচার করো তাহলে ট্যাক্স দেবে। আর এগ্রিকালচার যদি কৃষকরা, যে ফার্মাররা যদি এগ্রিকালচার না করে তাহলে তুই খাবি কি করে? তুই খাবি কি করে? বুঝতে পারলি? এই যে ভেজিটেবল খাবি কি করে? বুঝতে পারছিস তো? তারপর যে আমাদের যে চাল, যে ভাত খাস, তারপর হচ্ছে আটা তোর রুটি খাস, ঠিক আছে? খাবি কত তুই? আটা ময়দা যদি না খাস। বুঝতে পারছিস তো? তাহলে এইগুলো কারা করে? কাজগুলো ফার্মাররা করে। ঠিক আছে তো? তো এইগুলো করলে দেশের ডেভেলপ হয়। ঠিক আছে? দেশের ন্যাশনাল ইনকাম বাড়ে। তো সরকার বলেছে যে এগ্রিকালচার ইনকামের উপর কোনো ট্যাক্স দেবে না। তবে একটা কথা বলে দিয়েছে, তুমি এগ্রিকালচার করেছো কোথাও? এখন বলি স্যার আমার দেশ আছে, ধর বাংলাদেশে কি করেছে এগ্রিকালচার। বলছে বাংলাদেশে কি এগ্রিকালচার করেছে? বাংলাদেশে ডেভেলপমেন্ট হয়েছে, আমার দেশে কি ডেভেলপমেন্ট হয়েছে? তাহলে এটা মাথায় রাখতে হবে, এগ্রিকালচার কোন দেশে করেছো। এগ্রিকালচার যদি ইন্ডিয়াতে করো তাহলে ট্যাক্স দেবে না। যদি এগ্রিকালচারটা তুমি ফরেনে গিয়ে করো তাহলে ট্যাক্স দেবে। বুঝতে পারো কি বললেন? কেন? এবার লজিকটা বোঝ, কেন ফরেনে গেলে ট্যাক্স দেবে? ফরেনে গিয়ে যদি এগ্রিকালচার কোন দেশে ডেভেলপমেন্ট হবে? ফরেনে ডেভেলপমেন্ট হবে। তাই এখানে লিখেছে ল্যান্ড সিচুয়েটেড ইন ইন্ডিয়া। ল্যান্ড যদি ইন্ডিয়াতে সিচুয়েটেড হয় তাহলে এক্সেপ্টেড, কিন্তু ল্যান্ড যদি আউটসাইড ইন্ডিয়া হয় তাহলে কিন্তু ট্যাক্স দেবে। মাথায় রাখবে, এরকম খুব কোশ্চেন থাকে। লিখে দেবে, এরকম লিখে দেবে এগ্রিকালচার ইনকাম ইন নেপাল, এগ্রিকালচার ইনকাম ইন বাংলাদেশ, এগ্রিকালচার ইনকাম ইন পাকিস্তান, এগ্রিকালচার ইনকাম, বুঝতে পারছিস তো, ইন ইউএসএ। তার মানে কি? এগুলো সব ফরেনে। তো ফরেনে যদি এগ্রিকালচার ইনকাম হয় তারপর গভর্নমেন্ট ট্যাক্স দেবে। নেক্সট কি বলেছে দেখি, গিফট। গিফট না তো শুনেইছিস, গিফট। ঠিক আছে তো? গিফট। এবার গিফট আমরা কার কার কাছ থেকে পেতে পারি? গিফট কার কাছ থেকে পেতে পারি? গিফট রিলেটিভের থেকে পেতে পারি। কার থেকে পেতে পারি? গিফট রিলেটিভের থেকে। আমরা যেমন এরপরে একটা নতুন একটা চ্যাপ্টার শিখবো, ইনকাম ফ্রম আদার সোর্সেস। ওখানে আমরা ডিটেলসে শিখবো রিলেটিভ কাকে বলে। রিলেটিভ কাকে বলে? ইনকাম ট্যাক্স আবার ডেফিনিশন দিয়েছে রিলেটিভ কাকে বলে। রিলেটিভ মানে তোরা কি আত্মীয়? সব আত্মীয়কে রিলেটিভ বলে। কয়েকজন রিলেটিভের নাম বলে দিচ্ছি, বাবা মা, ভাই বোন, ঠিক আছে? আরো কিছু আছে, বাট কয়েকটা নাম বললাম। ওখানে যখন ইনকাম ফ্রম সোর্স পড়বো ওখানে ডিটেলসে বলবো রিলেটিভের মধ্যে কারা কারা পড়ে। তো ইনকাম ট্যাক্সও ডেফিনেশন দিয়েছে রিলেটিভ কাদের বলে। ঠিক আছে তো? তাহলে রিলেটিভ, তুমি যদি রিলেটিভের থেকে গিফট পাও তাহলে সরকার তার উপর ট্যাক্স দেবে। কার থেকে গিফট পেলে ট্যাক্স দেবে না? রিলেটিভের থেকে গিফট পেলে কোনো ট্যাক্স দেবে না। নেক্সট, নন রিলেটিভ। নন রিলেটিভের থেকে গিফট পেলে কি সরকার ট্যাক্স দেবে? দেখ কি বলেছে, যদি অকেশন অফ ম্যারেজ পারপাসে গিফট পাও, ম্যারেজ পারপাসে গিফট পেলে এক্সেপ্ট। ভালো করে শুনলি তো? ম্যারেজ পারপাসে মানে বিয়ে অনুষ্ঠান হচ্ছে, বিয়ে হচ্ছে, বিয়ে পারপাসে যদি কোনো গিফট পাওয়া যায় তাহলে পুরোপুরি এক্সেপ্ট, এটা ট্যাক্স দেবে। তাহলে কার কার থেকে ট্যাক্স দেবে না? রিলেটিভ থেকে গিফট পেলে ট্যাক্স দেবে না, ম্যারেজ পারপাসে গিফট পেলে ট্যাক্স দেবে না। কিন্তু আদার অকেশন, অন্য বার্থডে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, এরকম আরো অনেক অকেশন হতে পারে, এই সমস্ত পারপাসে যদি গিফট পায়, সেই গিফট যদি ক্যাশে পায় তাহলে কি হবে? ক্যাশ টাকা। আর কাইন্ড মানে বুঝিস তো? কাইন্ড মানে জানিস? এখানে কাইন্ড ট্যাক্সের মানে কাইন্ড মানে কি? কাইন্ড মানে ধর সাপোজ ধর একটা আইফোন গিফট করলো, এটা হচ্ছে কাইন্ড। বুঝতে পারলি? কোনো গুডস দিল, আইফোন গিফট করলো, বুঝতে পারছিস তো? দেয়, দিতেই পারে, না দেওয়ার কিছু নেই।
ঠিক আছে, তোদের বলে দিচ্ছে, কেননা গভর্নমেন্ট রুল তৈরি করেছে যে স্যার কে আর দেয় বার্থডে কে আইফোন কিনে, বলতেই পারিস। ব্যাপারটা সেটা না, কেউ না কেউ তো দিতে পারে, কেউ না কেউ তো দিতে পারে। তুই ভাব না, এই যে তোর আম্বানির যে ছেলের যে কি হলো এখন, প্রি ওয়েডিং না কি হলো, প্রি ওয়েডিং হলো, তাতে 1,000 কোটি টাকা খরচা করেছে, প্রি ওয়েডিং এ 1,000 কোটি টাকা খরচা করেছে, তাহলে না করার। তো বুঝতে পেরেছিস তো? তো বলছে আদার অকেশন, আদার অকেশন, সে ক্যাশ টাকাও পেতে পারিস গিফট, আবার কাইন্ডও পেতে পারিস। যদি সেটা যদি 50,000 টাকা ক্রস করে যায় গিফট, তার মানে নিশ্চয়ই এত টাকার বেশি গিফট হয়, তাহলে তো সরকার তো এমনি এমনি 50,000 টাকা নিয়ে আসেনি। বলছে 50,000 টাকার বেশি যদি গিফট দেয় তাহলে ট্যাক্সেবল। ঠিক আছে, এই হচ্ছে তোর এই ইনসিডেন্স অফ ট্যাক্সের থিওরিটিক্যাল কনসেপ্ট, থিওরিটিক্যাল কনসেপ্ট।